15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়নের আলটিমেটাম মার্চ ফর ইউনিটিতে। আবারও ছাত্র জনতার স্রোত শহীদ মিনারে। আহত ও শহীদ পরিবারগুলোর একাত্মতা, গণহত্যার দ্রুত বিচার দাবি। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন। গণ অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা স্মরণ, আন্দোলন সংশ্লিষ্টদের রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। বৈদ্যুতিক ত্রুটির কারণে সচিবালয়ে আগুন, নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। নির্বাচনের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন, সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আলমাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
ছাত্র জনতা দমে যায়নি, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বদা দাঁড়াতে প্রস্তুত তারা। তা জানান দিতেই সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে যোগ দেন হাজার হাজার ছাত্র জনতা। কর্মসূচিতে অংশ নেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে ছাত্র জনতার স্রোত ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায়। হাতে শহীদদের নাম সম্বলিত প্লেকার্ড, মাথায় ও হাতে জাতীয় পতাকা, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা তারুণ্যের মিছিলে উত্তপ্ত ছিল রাজধানীর রাজপথ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারও যোগ দেন সমাবেশে। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের দাবি ছিল তাদের কণ্ঠে। এক দফা যে প্রোফাইল আমাদের 4 তারিখে ঘোষণা দেওয়া হয়েছিল 3 তারিখে, সেটার জন্য আমি মূলত রাস্তায় নেমেছিলাম এবং সেখানে ছাত্রলীগ কর্তৃক ধৃত হয়েছে, আমাকে পিটিয়ে আমার পা ভেঙে দিয়ে দেয়। আমার ছেলে তো খেলাধুলা পছন্দ করতো, ক্রিকেট খেলতো, বল খেলতো, ওই যে ব্যাডমিন্টন খেলতো, তো এদের মাঝে আমার ছেলেরা আমি খুঁজে পাই। রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করে নতুন দেশ গড়ার অঙ্গীকার করেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বাংলাদেশকে আমরা আবারও দেখাতে চাই যে ছাত্ররা এখনো দমে যায় নাই, ছাত্ররা এখনো অ্যাক্টিভ, যে কোনো পরিস্থিতিতে ছাত্ররা এখন এক হতে পারে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্ররা দলে দলে ছুটে আসছে, এমনও আছে এই জায়গায় গতকাল রাত থেকে অবস্থান শুরু করছে। সর্বমহল ছাত্র জনতা, ছাত্র বৈষম্য বিরোধী এবং যে রাজনৈতিক দলগুলো আছে সবাই মিলে আমরা দেশের হয়ে কাজ করব। এই রক্তের উপরে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চাই, তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে চাই সেটা কোনোদিনও কায়েম হবে না। যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যেতে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে যদি আমরা দ্রুত বিচারের আওতায় না এনে এই সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা না করি, তাহলে আমাদের হাজার হাজার ভাইদের শহীদের রক্তের সাথে আমরা প্রতারণা করব। জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে এমন সিদ্ধান্তে রাতেই পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা করে মার্চ ফর ইউনিটি। জুলাই বিপ্লবের 5 মাস পর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো তরুণ। একটাই দাবি, জাতীয় নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নতুন বাংলাদেশ গড়তে চান এই তরুণ প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদান স্মরণ করেন। বলেন, জুলাই অভ্যুত্থানের মতো ভবিষ্যতেও রাষ্ট্র গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন ছাত্র শিবিরের সদস্যরা। সকাল 8টা থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ছাত্র শিবির ছাড়াও এতে অংশ নেন জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদানের কথা উল্লেখ করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গেল 15 বছর নানাভাবে শিবিরকে ধ্বংস করার চেষ্টা করা হলেও সংগঠনটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। মিথ্যাচার, অপপ্রচার, রক্তদান, অপবাদ, হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাঘরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। 2006 সালের লগি বৈঠা আন্দোলন সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিচারের দাবি করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর রাজপথে সেদিন পল্টন মোড়ে
মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। এ সময় জাতীয় ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব দেন সম্মেলনে অংশ নেয়া নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টার কাছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট হস্তান্তর করে এই তথ্য জানিয়েছে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নসিমুল গনি। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে কয়েকটি স্যাম্পল সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে পরীক্ষা করিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার দিবাগত রাতে আগুনে সচিবালয় 7 নম্বর ভবনে 3টি ফ্লোর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সচিবালয়ের আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট হস্তান্তর করে কমিটি। পরে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, 7 নম্বর ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। ঘটনার পর বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে 3টি এবং ফায়ার সার্ভিসের একটি স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করে বিস্ফোরক কিছু পায়নি বলে জানানো হয়। এমনকি ঘটনাস্থলের ডগ স্কেট দিয়ে পরীক্ষা করেও বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। এই নমুনাগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা চমৎকার একটা উচ্চমানের একটা আইডি ফিউশন সেন্টার আছে। এই আইডি ফিউশন সেন্টারে বিভিন্ন ধরনের হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর। এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমাদের এখানে। স্বরাষ্ট্র সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পড়েনি। কাল কিংবা পরশু থেকে মন্ত্রণালয়গুলো কাজ করতে পারবে। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। একটা কথা উঠতে পারে যে এটা কি আসলে কেউ দূরের থেকে কিছু করলো না। আমরা গোয়েন্দা বইয়ে যেরকম পড়ি না, এরকম চিন্তা থাকেই মানুষের। ওই একটা জিনিসের জন্য কতগুলো অ্যাডভান্স টেস্ট লাগে, যেগুলো আমাদের দেশে হয় না। নর্মালি এর আগে এই ধরনের সিদ্ধান্ত আমরা কোনো সময় নেই। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো, যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমরা নিজেদের ভিতরে আমরা বিল্ট ইন করতে পারি। সচিবালয়ের আগুনে একটি কুকুরের মৃত্যুর ভিডিও রিলিজ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। বারিধারায় মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন তিনি। 11:15টায় বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বিল্ডেন। প্রয়াত উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খোলা শোক বইয়ে একটি শোক বার্তা লেখেন তিনি। পরে প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন। 1986 সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন তিনি। এর আগে ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। হাই কমিশনে রাখা শোক বইয়ে শোক বার্তা লেখেন তিনি। ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল 11:30টায় বারিধারায় হাই কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূস হাই কমিশনারের সাথে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর সঙ্গে স্মৃতিচারণ করেন।
সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিকেলে সাভারের তেঁতুল ঝোড়া ইউনিয়নের ইয়াজউদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল 5 অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই। তাদের বিচার বাংলার মাটিতে করা হবে। বিএনপিতে কোনো বিভক্তি নেই বলেও এ সময় জানান এই নেতা। দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা আত্মহত্যা দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এখন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করা হচ্ছে। তরুণদের ভোটার তালিকায় অংশ নিতে উৎসাহিত করছে কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আজ ইংরেজি বছরের শেষ দিন। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে নগরবাসী। তবে এবার 31st নাইটে আতশবাজি ফুটানো ও ফানুস ওড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে গাছের পেরেক অপসারণ কর্মসূচি পালন শেষে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, 31st নাইটে পটকা, বাজি ও ফানুস ওড়ানো বিধি বহির্ভূত কর্মকাণ্ড। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। বলেন, গভীর রাতে অতিরিক্ত শব্দ বন্ধে জেল জরিমানার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় গাছ থেকে পেরেক অপসারণ করেন পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, গাছ সুরক্ষা আইনের খসড়া তৈরি করা হয়েছে। গাছে পেরেক লাগিয়ে বিজ্ঞাপন বন্ধের আহ্বান জানান রিজওয়ানা হাসান। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। 31st নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার জানান, নিরাপত্তায় স্বাভাবিকের সাথে অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। গুলশান, 300 ফিট, বনানী ও বাড়িধারা এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল থাকবে সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার প্রবেশ করতে হবে আইডি কার্ড দিয়ে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। 31st নাইটের খবর সংগ্রহে গুলশানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকুন, 31st নাইটকে ঘিরে আয়োজন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন? নাদিরা, এই মুহূর্তে রয়েছে আমি গুলশান জুয়ে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন রাজধানীর একটি 5 স্টার হোটেল। এই 5 তারকা হোটেলকে ঘিরে আসলে এইবার যা হয়েছে রাজধানীতে
ডিএমপির এরই মধ্যে নিরাপত্তা ঘোষণা আপনি শুনেছেন। সেই নিরাপত্তা ঘোষণা অনুযায়ী আমি আসলে দেখছি যে রাজধানীতে এই অভিজাত পাড়ায় আসলে বর্ষবরণের যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো রেস্টুরেন্ট বা 5 তারকা হোটেল কেন্দ্রিক রয়েছে এবং রাস্তায় কিন্তু এক ধরনের ছুটির লোকজন একটু কমই পর্যন্ত ডিএমপির যে ঘোষণাটি রয়েছে সেই ঘোষণাটি হচ্ছে যে আতশবাজি আসলে কতটুকু মানে এখন পর্যন্ত আমরা দেখছি যে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো রয়েছে। জানানো হয়েছে যে প্রায় অতিরিক্ত 3000 মোতায়েন করা হয়েছে এবং আমরা যখন কারণ বাজার থেকে দুর্গ মনোনীত বিভিন্ন রাস্তায় ছিল সেই রাস্তার উপর বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে এবং পুলিশের চেকপোস্টও রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশ বাহিনীর বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বছরের শুরুতে অর্থাৎ আরো যখন কাছে চলে আসবে 12টার সময় তখন আসলে বোঝা যাবে যে এই নিরাপত্তা ব্যবস্থা হয়তো আরো একটু টাইট করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু বর্ষবরণের সমস্ত আয়োজনই অর্থাৎ রেস্টুরেন্ট অথবা 5 তারকা হোটেল কেন্দ্রিকই রাস্তায় কিন্তু আমরা তরুণ তরুণী বা যুবকদের যে ধরনের আগের বছরগুলোতে এক ধরনের প্রস্তুতি দেখতাম যে খোলা জায়গায় বা রাস্তার আশেপাশে যে এক ধরনের বর্ষবরণের জন্য জমায় ঠিকঠাক মতোই মেনে এই বর্ষবরণ এবার যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। যদিও এইটার অন্যতম কারণ অবশ্য আমি কয়েকজনের সাথে রাস্তায় কথা বলছি, তারা অনেকেই বলছেন পরিবর্তিত জুলাই অভ্যুত্থান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে সেভাবে নতুন যে নির্দেশনা দিয়েছে প্রশাসন হয়তো অনেকটাই সেটা মানার দিকেই মনে যাচ্ছে। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে কথা বলছিলেন সহকর্মী রকুনুজ্জামান। ঘটনায় ভরপুর ছিল 2024 সাল। পাতানো নির্বাচনের মাস 7 পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন থেকে শুরু করে মতিউরের ছাগলকাণ্ড, সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির খবর ছিল টক অব দ্য কান্ট্রি। নারীদের সাফ ফুটবল কিংবা যুবদের এশিয়া কাপ বিজয় আনন্দে উদ্বেল করেছে বাংলাদেশের মানুষকে। তেমনি অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু বা ইসকন নেতা চিন্ময়ের ঘটনা ভাবিয়ে তুলেছে মানুষকে। 2024 সালের আলোচিত ঘটনাগুলো জানাচ্ছেন দীপন দেওয়ান। চলতি বছরের শুরুতেই 7 জানুয়ারি পাতানো নির্বাচনের আরেক রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে মসনদের দখল নেয় আওয়ামী লীগ। 300 আসনের 224টি হাতিয়ে নেন আওয়ামী লীগ। আমি দামি নাম খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘদিনের সহচর জাতীয় পার্টিকে দেয়া হয় 11টি, অন্যান্য দল 3টিতে ও 62 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। 2024 সালের সবচেয়ে আলোচিত ঘটনা কোটা আন্দোলন বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতন ঘটে। জুলাই আগস্ট এই আন্দোলনের বিজয় ঘরে তুলতে গিয়ে প্রাণ দিয়েছেন আবু সাইদ ও মীর মুগ্ধ সহ হাজারো মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 21,000 শিক্ষার্থী ও আন্দোলনকারী। জুলাই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে, একদিন এগিয়ে 5 আগস্ট ঢাকা চলো কর্মসূচি দেয়া হয়। তীব্র আন্দোলনের মুখে তখন পদত্যাগ করে গণভবন থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বাসভবন দখলে নেয় আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঐতিহাসিক ঘোষণা দেন। শেখ হাসিনা ভারতে পালানোর পর গোটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য হয়ে পড়ে। এমপি মন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ সময় ভিন্ন ভিন্ন রূপে আওয়ামী লীগ সমর্থকরা ফিরে আসার চেষ্টা করে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা বিদ্রোহ করে, চেষ্টা করে অরাজকতা সৃষ্টির। এরপর বিচার বিভাগে কুর অপচেষ্টা, সেটি দমাতে উচ্চ আদালতে ছুটে যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। হিন্দুদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শাহবাগেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে। অভিযোগ রয়েছে এসব ঘটনার নেপথ্যে ছিল আওয়ামী লীগের স্বার্থান্বেষী একটি মহল।
কোরবানির ঈদের সময় 12 লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। ওই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি করে গড়ে তোলা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ঘটনাটিও দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে হিন্দু সম্প্রদায় টানা আন্দোলনে নামে। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় চলতি বছরের 25 নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার সময় তার অনুসারীরা বিক্ষোভে নামে। কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন মহলে ইসকনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়। সারা বছর দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা থাকলেও ঢাকার বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ছিল মর্মান্তিক। গ্রিন কোজি নামক এই ভবনে 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডের জন্য বহুতল ভবনে অনুমতি ছাড়া খাবারের দোকানকে দায়ী করা হয়, যেখানে দেদারসে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হতো কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে 13 মে থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে বাংলাদেশ ও কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে ওঠে। 22 মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে 13 মে নিউ টাউনের সেই বাড়িতেই তাকে হত্যা করা হয়। চলতি বছরের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে জো বাইডেনের কাছে হারলেও বছর 4 পরে এসে কোটি কোটি মার্কিনদের চমক দেখিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবেই এটি সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। বছর শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ছিল অন্যতম বড় একটি ঘটনা। বিদ্রোহী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বাশার সরকারের 54 বছরের পারিবারিক শাসনের অবসান হয়। দেশ ছেড়ে রাশিয়া পালিয়ে যায় বাশার আল আসাদ। টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল 8 ডিসেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারায় টাইগার যুবারা। পিছিয়ে ছিল না নারী খেলোয়াড়রাও। 30 অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশে ফেরার পর ছাদ খোলা বাসে লাল সবুজের জার্সি পরা নারী ফুটবলারদের সংবর্ধনায় ভাসায় লাখো বাংলাদেশি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকেরা। এবারে 46 জন নারী সহ 695 জন সৈনিক যোগ দেন বিজিবিতে। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি বিজিবির নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করে এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমরা নবীন সদস্য হিসেবে নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশের রক্ষা করার। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই।
বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। প্রায় ৩১,০০০ কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ২০১২ সালে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় ২ বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এক যুগ পেরিয়ে হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। এদিকে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর ৭ এমপির বিরুদ্ধে। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, জনাব জ্ঞানেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব এম মফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান, পরস্পর যোগ সদস্যে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে, তাই এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই পুনরাবৃত্তি। অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে, একই সঙ্গে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৮, ২৫, ৩৫, ৪৬ সহ নানা ধারা উপধারার সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোনো ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশে এটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। গণ অধিকার পরিষদের ২টি অংশ একীভূত হয়ে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। ৭২-এর সংবিধান বাতিল সম্পর্কে এক প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন, ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। ৭১-কে অস্বীকার করার কোনো উপায় নেই, তাই সংবিধান বাতিল নয়, সংশোধনের প্রস্তাব গণ অধিকার পরিষদের। রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানান নুরুল হক নূর। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, ৭১-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর ২৪ কিংবা ১৮ কিংবা ৯০ এর সাথে কিন্তু ৭১-এর তুলনা হয় না। ৭১ আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু
প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। হবিগঞ্জের বাহুবলের আকিস ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু হয়েছে। উপজেলার ডুবাউই বাজারে আকিস বেভারেজ কারখানায় সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রকৌশলী রিয়াজউদ্দিন, শ্রমিক মাহফুজ মিয়া, মিজান গাজী ও ইব্রাহিম। পুলিশ জানায় কোম্পানিটির জন্য জালালাবাদ গ্যাস কোম্পানি থেকে একটি নতুন সংযোগ লাইন নেয়ার কাজ চলাকালে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক মাহফুজ মিয়া ও মিজান গাজী। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় প্রকৌশলী রিয়াজউদ্দিন ও শ্রমিক মিজান গাজীর। নিহত শ্রমিকরা চাঁদপুরে ও প্রকৌশলী ভোলার বাসিন্দা। এরই মধ্যে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে আকিজ ভেঞ্চারের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান জানান, কোম্পানিতে গত বছর 2টি গ্যাস লাইন টানা হয়েছিল, এর মধ্যে একটি চালু ছিল। সোমবার থেকে বন্ধ লাইনটি স্থাপনের কাজ হচ্ছিল। গ্যাসের পাইপ চেক করার জন্য গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। এ সময় বাতাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন জাতীয় কিছু ছিল না বলেও দাবি করেন কোম্পানির কর্মকর্তা। হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এখন খাগড়াছড়ি। ব্যবসা বাণিজ্য ও বসবাসের নিরাপত্তার কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি ও মিরের সরাই সহ সমতলের বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মাবলম্বী অনেকেই বসতি স্থাপন করেছেন খাগড়াছড়িতে। 22 বছরের ব্যবধানে এই জেলায় হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি শহরের আনন্দনগর, যা এক সময় ছিল বিশাল ফসলের মাঠ, সেখানে এখন গড়ে উঠেছে বসতি। শুধু আনন্দনগরই নয়, শহরের রূপনগর, শান্তিনগর, সিঙ্গিনালা, অর্পণ চৌধুরী পাড়া, জেলার রামগড়, গুইমারা, দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে দিন দিন বাড়ছে বসতি। বাসিন্দাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। এসব জায়গায় যে কোনো উৎসব অনুষ্ঠানে মুসলমান ও হিন্দুদের সমান অংশগ্রহণ থাকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, জেলে, দোফা, নাপিত সবাই আমরা একরকম। আমরা ভাই ভাই, আমরা একসাথে মিলেমিশে থাকি। আমাদের এখানে কোনো গন্ডগোল নাই, কোনো ভেজাল নাই। মুসলিম, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জাতি উপজাতিরা আছে, সবার সাথে আমরা ভালোভাবে সবাই নিরাপদে আছে। পূজা পার্বণ করি, কোনো সমস্যা নাই, আমরা শান্তি আছি। 2001 সালের আগে জেলায় হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 27,000। এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 80,000-এ। সম্প্রীতি ও নিরাপদেই আছেন তারা। সংখ্যালঘুদের যে সমস্যাটা ছিল, সমস্যাটা এখন নিরসন হয়েছে আমাদের খাগড়াছড়ি এলাকায়। শান্তি মতো যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি, আগের মতোই এখনো ব্যবসা বাণিজ্য করতেছি। আমাদের উপর কোনো চাঁদাবাজির কোনো প্রভাব আসতেছে না, আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি নির্বিঘ্নে, তবে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আছে বলে আমরা মনে করি। 80,000 উপরে হিন্দু বসতি আমাদের জেলায়। আমরা শান্তিতে আছি বিদায়, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে বিদায় আমরা এখানে হিন্দুদের বসতি দিন দিন বাড়তেছে। এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। খাগড়াছড়িতে মুসলমান 46.56%, বৌদ্ধ 35.92% এবং হিন্দু 6.75%। মন্দিরের সন্ধ্যা, সকাল, দুপুর, বিকাল এবং মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাহাড়ি বাঙালি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার সহ অবস্থানে শান্তিপূর্ণ পরিবেশ চায় খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। গণপরিষদ গঠন করে সংবিধান প্রণয়নের আলটিমেটাম মার্চ ফর ইউনিটিতে। আবারও ছাত্র জনতার স্রোত শহীদ মিনারে। আহত ও শহীদ পরিবারগুলোর একাত্মতা, গণহত্যার দ্রুত বিচার দাবি। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন। গণ অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা স্মরণ, আন্দোলন সংশ্লিষ্টদের রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। বৈদ্যুতিক ত্রুটির কারণে সচিবালয়ে আগুন, নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। নির্বাচনের প্রস্তুতি নিতে কাজ চলছে জানালেন সিইসি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।